সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের লেকচার 4 এখন করতে যাচ্ছি। লেকচার 4-এ প্রথমে আছে কোশ্চেন নাম্বার 6.1। ব্যাখ্যা করো probability of A equal to 0 এবং probability of A equal to 1। অর্থাৎ এর সম্ভাবনা শূন্য এটা দ্বারা কি বোঝায় তা ব্যাখ্যা করতে হবে, এবং এর সম্ভাবনা 1 সেটা দ্বারা কি বোঝায় সেটা ব্যাখ্যা করতে হবে। মনে করি S দৈব পরীক্ষার একটি নমুনা ক্ষেত্র, A দৈব পরীক্ষার একটি ঘটনা, n নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা, m এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে probability of A equal to m/n, অর্থাৎ এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা। এখানে দেয়া আছে probability of A equal to 0, তাহলে probability of A এর মানটা বসালাম, সূত্রটা m/n equal to 0, that means m equal to 0। তো m equal to 0 কখন হয়? যখন কোনো একটা ঘটনা অসম্ভব হয়। এখানে দেখা যাচ্ছে যে এই ঘটনার অনুকূলে নমুনা ক্ষেত্রের কোনো নমুনা বিন্দু নাই। যেহেতু m equal to 0, তাহলে এই ঘটনার অনুকূলে নমুনা ক্ষেত্রের একটিও নমুনা বিন্দু নাই, অর্থাৎ এ একটা অসম্ভব ঘটনা। তাহলে probability of A equal to 0 দ্বারা অসম্ভব ঘটনার সম্ভাবনাকে বোঝায়। আবার এখানে বলা আছে probability of A equal to 1, সেটা দ্বারা কি বোঝায়? probability of A equal to 1, probability of A এর সূত্র m/n, সেটা ইকুয়াল টু 1, দেন এটা r গুণন করলে m ইকুয়াল টু n। যদি m আর n পরস্পর সমান হয় তাহলে বোঝা যায় যে এ একটা নিশ্চিত ঘটনা। এখানে দেখা যাচ্ছে যে এই ঘটনার অনুকূলে নমুনা ক্ষেত্রের সকল নমুনা বিন্দু আছে। এই ঘটনাতে যতগুলো নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্রেও ততগুলো নমুনা বিন্দু আছে, অর্থাৎ এ একটি নিশ্চিত ঘটনা, এবং probability of A equal to 1 দ্বারা নিশ্চিত ঘটনার সম্ভাবনাকে বোঝায়। তাহলে আমরা বুঝলাম যে probability of A equal to 0 সেক্ষেত্রে A একটি অসম্ভব ঘটনা, আর probability of A সমান 0 দ্বারা অসম্ভব ঘটনার সম্ভাবনাকে বোঝায়। probability of A equal to যখন 1, তখন A একটি নিশ্চিত ঘটনা, আর probability of A সমান 1 দ্বারা নিশ্চিত ঘটনার সম্ভাবনাকে বোঝায়। এবার আমরা শিখব কোশ্চেন নাম্বার 6-2। দেখাও যে কতগুলো সম্পূর্ণ বা সম্পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি 1 হয়। অর্থাৎ সাংকেতিকভাবে এটাকে লেখা হয় summation probability of AI equal to 1, এখানে i এর রেঞ্জ 1 থেকে k পর্যন্ত। তো যদি কতগুলো ঘটনা সম্পূর্ণ হয় বা সম্পূরক হয়, তাহলে এই ঘটনাগুলোর সম্ভাবনা যোগ করলে তার যোগফলটা 1 হবে। এটাই আমাদের প্রুফ করতে হবে। প্রথমে আমরা একটা চিত্র দিয়ে বুঝি। মনে করি এই পুরো আয়তক্ষেত্রটা হলো S, দৈব পরীক্ষার একটি নমুনা ক্ষেত্র, আর তার ভেতরে মোট n সংখ্যক নমুনা বিন্দু আছে। সেটাই আমরা লিখলাম। মনে করি S দৈব পরীক্ষার একটি নমুনা ক্ষেত্র, অর্থাৎ এই পুরো আয়তক্ষেত্রটা হলো S, দৈব পরীক্ষার একটা নমুনা ক্ষেত্র। n নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা ক্ষেত্রে যতগুলো নমুনা বিন্দু আছে তার সংখ্যা হলো n। এখন A1, A2, AK হলো নমুনা ক্ষেত্রের k সংখ্যক সম্পূর্ণ ঘটনা। ধরে নিলাম A1 এটা একটা ঘটনা, আর তার অনুকূল নমুনা বিন্দু M1। আবার A2
এটা আরেকটা ঘটনা, তার অনুকূল নমুনা বিন্দু M2। এভাবে A কে আরেকটি ঘটনা, তার অনুকূল নমুনা বিন্দু MK। তাহলে সম্ভাবনার সংজ্ঞা অনুসারে probability of A1 হবে A1 এর অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড মোট নমুনা বিন্দু। তাহলে চিত্রে আমরা দেখি A1 এর অনুকূল নমুনা বিন্দু হচ্ছে M1, মোট নমুনা বিন্দু N। তাহলে probability of A1 হচ্ছে M1 by N। একই রকম ভাবে probability of A2 equal to A2 এর অনুকূল নমুনা বিন্দু by মোট নমুনা বিন্দু। তো A2 এর অনুকূল নমুনা বিন্দু M2, মোট নমুনা বিন্দু N। So probability of A2 equal to M2 by N। ঠিক একইভাবে probability of AK equal to MK by N। এখন আমরা এই সবগুলো সমীকরণ যদি যোগ করি তাহলে probability of A1 plus probability of A2 dot dot plus probability of AK, সেটা হচ্ছে এই ইকুয়ালের বাম পাশে probability of A1 plus probability of A2 plus dot dot plus probability of AK equal to ডান পাশের সবগুলো যোগ হয়ে যাবে M1 by N প্লাস এই দ্বিতীয়টা M2 by N প্লাস এই ডট গুলো ডট 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 প্লাস শেষেরটা MK by N। এখন সমানের বাম পাশেরটাকে আমরা একবারে সামেশনে লিখতে পারি, সামেশন probability of AI, I এর রেঞ্জ 1 থেকে k পর্যন্ত, 1 থেকে k ইকুয়াল টু দিয়ে এটাকে আমরা সরল করে ফেললাম। দেন M1 plus M2 plus MK এই সবগুলোর যোগফল ইকুয়াল টু n। সাইডে আমরা নোট দিলাম যেহেতু সবগুলো m যোগ করলে n এর সমান হয়, তো n by n ইকুয়াল টু 1, অর্থাৎ সামেশন probability of AI ইকুয়াল টু 1। এটা কি কথায় লেখা হয় কতগুলো সম্পূর্ণ ঘটনার বা সম্পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি 1 হয়। এবার আমরা একটি ম্যাথ শিখব। আমাদের এই অধ্যায়ের প্রথম অঙ্কটি হলো, এখানে অনেক ধরনের অঙ্ক আছে, মুদ্রা, ছক্কা, তারপর তাস দিয়ে অঙ্ক আছে, বলের অঙ্ক আছে, বিভিন্ন সূত্রের অঙ্ক আছে। তো প্রথমে আমরা একটি মুদ্রা দিয়ে অঙ্ক করতে চাই। একটি মুদ্রা 3 বার অথবা 3টি মুদ্রা একত্রে একবার, এ দুটো কথা একই, যে কোনো একটা প্রশ্নে থাকবে একটি মুদ্রা 3 বার অথবা 3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হবে। নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করো। ঘটনা হচ্ছে নাম্বার 1 শূন্যটি হেড, 2 একটি হেড, 2টি হেড, কমপক্ষে 2টি হেড, বড়জোর 2টি হেড, মুদ্রার একই পিঠ, মুদ্রার বিপরীত পিঠ, কোনো হেড নয়। এখন আমরা সলিউশনে চলে যাই। একটি মুদ্রা 3 বার অথবা 3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ। আমরা এখানে নমুনা ক্ষেত্রটি অঙ্কন করলাম। নমুনা ক্ষেত্রকে সবসময় S দ্বারা প্রকাশ করা হয়। উপরে একটি মুদ্রা 2 বার নিক্ষেপের ফলাফল এবং বাম পাশে একটি মুদ্রা একবার নিক্ষেপের ফলাফল লেখা হবে। একটি মুদ্রা যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে হেড আসে অথবা টেল আসে, আর যদি একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করা হয় তাহলে HH অর্থাৎ হেড হেড অথবা HT অথবা TH অথবা TT আসে। এখন এই একবারের ফলাফল দ্বারা 2 বারের ফলাফলকে যদি গুণ করা হয় তাহলে ভেতরে আমরা যা পাবো সেটাই হচ্ছে একটা মুদ্রা 3 বার নিক্ষেপের ফলাফল। এটা নির্ণয়ের সিস্টেম হলো বাম পাশের H দ্বারা উপরের সবগুলোকে গুণ করতে হবে। প্রথমে বাম পাশের H, এই প্রথমটা, তার সাথে উপরের HH, আবার বাম পাশের H তার সাথে উপরের HT, বাম পাশের H তার সাথে উপরের TH, বাম পাশের H তার সাথে উপরের TT। এবার এই T দ্বারা উপরের সবগুলোকে গুণ করতে হবে। বাম পাশের T উপরের HH, আবার এই বাম পাশের T
উপরের এইচটি, বাম পাশের টি তার সাথে গুণ উপরের টিএইচ, বাম পাশের টি তার সাথে গুণ উপরের টিটি। এই ভেতরের 8টি ফলাফলই হচ্ছে নমুনা ক্ষেত্র। সুতরাং নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে দুটি ফলাফল আসে, সেজন্য মোট নমুনা বিন্দুর n এর বেজ হলো 2, আর এখানে 3বার নিক্ষেপের কথা বলেছে অথবা 3টি মুদ্রা নিক্ষেপের কথা বলেছে, তাই পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। এবং আমরা দেখি নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু কতটা, 1 2 3 4 5 6 7 8, 8টা। এবার নাম্বার 1, 0টি হেড আসার ঘটনা। কোশ্চেনে বলা হয়েছে যে 0টি হেড আসবে তার সম্ভাবনা নির্ণয় করতে। তো সবগুলো ঘটনাকে প্রথমে কোনো একটা প্রতীক দ্বারা প্রকাশ করতে হবে। নাম্বার 1-এ বলেছে 0টি হেড আসবে, তো সেই ঘটনাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। 0টি হেড মানে কি? অর্থাৎ এখানে কোনো হেড থাকবে না। নমুনা ক্ষেত্রে যে 8টা নমুনা বিন্দু আমরা পেলাম, সে 8টা নমুনা বিন্দুর মধ্যে এরকম কয়টা নমুনা বিন্দু বা কয়টা উপাদান আছে, কয়টা ফলাফল আছে যেখানে কোনো হেড নেই। আমরা এই 8টিকে বুঝে দেখলাম। এখানে আছে একটি ফলাফল টি টি টি, যেখানে কোনো হেড নেই, আর বাকি সবগুলোতে কোনো না কোনো হেড আছে। সুতরাং এ ইকুয়াল টু টি টি টি, এই ফলাফলটি হবে। তো এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1। ঘটনাকে তার অনুকূল নমুনা বিন্দুকে m দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু 1 হয়েছে কারণ এটা 1 নম্বর অঙ্ক। আমরা তারপরেরটা m2, তারপরেরটা m3 এভাবে প্রকাশ করি। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1 আর তার মান হলো 1, কারণ এই ঘটনাতে একটি ফলাফল আছে, একটি নমুনা বিন্দু আছে, তাই m1 এর মান 1। So probability of A equal to m1 by n, m1 এর মান 1 ডিভাইডেড n এর মান 8, এটাই আনসার। এবার আমরা যাব নাম্বার 2-তে, একটি হেড আসবে তার ঘটনা। তো একটি হেড আসার ঘটনাকে b দ্বারা প্রকাশ করি। প্রথম অঙ্কটাকে আমরা a দ্বারা প্রকাশ করেছি, দ্বিতীয়টা b, তারপরেরটা c, তারপরেরটা d, এভাবেই প্রকাশ করা হয়। একটি হেড আসার ঘটনাকে b দ্বারা প্রকাশ করি। তো এখানে কথাটা কি, একটা হেড। আমরা এখন দেখব আমাদের যে নমুনা ক্ষেত্র আছে, নমুনা ক্ষেত্রে 8টা নমুনা বিন্দুর মধ্যে একটা হেড আছে, এরকম নমুনা বিন্দু কোনটা কোনটা এবং কতটা। সবসময় নিয়ম হচ্ছে বাম থেকে ডানে খোঁজা। এখানে একটা হেড আছে, এই যে চতুর্থটা এইচ টি টি। পরের লাইনে একটা হেড আছে টি এইচ টি এবং টি টি এইচ। তাহলে আমরা খুঁজে পেলাম 3টা উপাদান আছে, এইচ টি টি, টি এইচ টি, টি টি এইচ, যেখানে একটা হেড আছে, একটা এইচ আছে। সেগুলোই আমরা লিখবো বি তে। সুতরাং বি ইকুয়াল টু সেই 3টে উপাদান লিখলাম। এই উপাদানগুলোকে নিজেদের মধ্যে কমা দিয়ে লিখতে হবে এবং দুই পাশে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। সুতরাং বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2, এটা 2 নম্বর অঙ্ক, সেজন্য m2 হয়েছে ইকুয়াল টু একটা, দুইটা, 3টা উপাদান, তাই 3। সো probability of b equal to m2 by n equal to 3/8, এটাই আনসার। এখন দেখি 3 নম্বরে কি ছিল। 3 নম্বরে আছে দুইটি হেড। দুইটি হেড আসার ঘটনাকে ধারাবাহিকভাবে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। তাহলে দুটি হেড, যে 8টি নমুনা বিন্দু আমাদের আছে, এর মধ্যে দেখতে হবে দুটি হেড আছে এরকম কোনটা কোনটা এবং কয়টা। দুটি হেড মানে এক্স্যাক্টলি দুটি হেডই হতে হবে। হেড 2 এর বেশি হলে সেটাও নেওয়া যাবে না, হেড 2 এর কম হলে সেটাও নেওয়া যাবে না। আবার এখানে উল্লেখ্য, এই বাম পাশের এইচটি এবং উপরের এইচ 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 টি টি এইচ টি টি, এগুলো এক্ষেত্রে নমুনা বিন্দু না, নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু নয়। এদের সাহায্যে যে 8টা ভিতরে পাওয়া গেল, এই 8টাই হচ্ছে নমুনা ক্ষেত্রে নমুনা। তো আমাদের এখানে
শর্ত হচ্ছে দুটি হেড। দুটি হেড, প্রথমটা এটা হবে না কারণ এখানে তিনটি হেড আছে। এটা হবে HHT দুটি হেড, এটা হবে HTH দুটি হেড, তারপর আছে দ্বিতীয় লাইনের প্রথমটি THH দুটি হেড, আর কোথাও দুটি হেড নেই। তাহলে এই তিনটা উপাদান আমরা এখন 3 নম্বরে সি তে লিখব। সুতরাং সি ইকুয়াল টু HHT HTH THH, এখানে দুটি করে হেড আছে। সো প্রবাবিলিটি সি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M3 ইকুয়াল টু 3। M হচ্ছে ঘটনার অনুকূল নমুনা বিন্দুকে প্রকাশ করে, আর এটা 3 নম্বর অঙ্ক, সেই জন্য M এর সাফিক্স 3। আর ইকুয়াল টু 3 হচ্ছে সি তে তিনটি উপাদান বা তিনটি ফলাফল বা তিনটি নমুনা বিন্দু আছে। তাহলে প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু M3/n ইকুয়াল টু 3/8। এবার আমরা নাম্বার 4 করব। নাম্বার 4 এ আছে কমপক্ষে দুটি হেড। যেহেতু এটা 4 নাম্বার, আমরা একে ডি দ্বারা প্রকাশ করব। কমপক্ষে দুইটি হেড আসার ঘটনাকে ডি দ্বারা প্রকাশ করি। এখন ডিতে কি হবে কথাটা আমরা একটু বিশ্লেষণ করি। কমপক্ষে দুইটি হেড, তার মানে হেড দুটি হবে অথবা তার বেশিও হবে, কিন্তু দুইয়ের কম হতে পারবে না। কমপক্ষের অর্থ হচ্ছে কমপক্ষে যত বলবে তত অথবা তার চাইতে বেশি। তো আমরা এখন দেখি আমাদের নমুনার ক্ষেত্রে দুটি হেড কিংবা তার চেয়ে বেশি হেড আছে এমন নমুনা বিন্দু কতটি এবং কোনটি। প্রথমটি হচ্ছে HHH তিনটি হেড, তাহলে শর্ত অনুসারে এটি হবে HHT, এটি হবে HTH দুটি হেড আছে, এটি হবে HTT, এটি হবে না। THH এটিও হবে, এখানকার আর কোনোটি হবে না, কারণ আমাদের শর্ত হচ্ছে কমপক্ষে দুটি হেড, হেড দুটি অথবা তার বেশি। তার মানে দুটি হেড থাকলে সেটা নিব, তিনটি হেড থাকলেও নিব। তিনটি হেড এটি নিব, দুটি হেড এটি নিব, দুটি হেড নিব, দুটি হেড। তাহলে 4টা উপাদান পেলাম। সেই 4টা উপাদান বা 4টা নমুনা বিন্দু আমরা ডিতে লিখব। সুতরাং ডি ইকুয়াল টু তিনটি হেড আর এগুলো দুটি হেড, ওই 4টা উপাদান লিখলাম। সো ডি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M4 ইকুয়াল টু 4, কারণ এখানে 4টা নমুনা বিন্দু বা 4টা উপাদান আছে। প্রবাবিলিটি অফ ডি ইকুয়াল টু M4/n, M4 এর ভ্যালু 4/8 ইকুয়াল টু 1/2। এবার আমরা 5 নাম্বার কোশ্চেনের শর্তটি দেখব। এই ঘটনাটি হচ্ছে বড়জোর দুটি হেড। আগেরটি ছিল কমপক্ষে দুটি হেড, এখন বড়জোর দুটি হেড। এটা যেহেতু নাম্বার 5, তাহলে এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব। বড়জোর দুইটি হেড আসার ঘটনাকে ই দ্বারা প্রকাশ করব। এ কথার ব্যাখ্যাটা কি? বড়জোর দুইটি হেড অর্থাৎ হেড দুইটি হবে অথবা তার কম হবে, বেশি হতে পারবে না। তাহলে দুটি হেড বা তার কম এর মানে হলো দুটি হেড হলে সেই উপাদানটি আমরা নিব, একটি হেড হলে সেই উপাদানটিও নিব, একটিও হেড নেই সেক্ষেত্রে সেই উপাদানটাও আমরা নিব। এখন আমরা খুঁজে দেখি বড়জোর দুটি হেড অর্থাৎ হেড দুটি বা তার সাথে কম আছে এমন উপাদান কয়টি এবং কোনটি কোনটি। প্রথমটিতে তিনটি হেড, সুতরাং এটা হবে না। দ্বিতীয়টা দুটি হেড, এটা হবে। দুটি হেড, তাও হবে। একটা হেড, এটা হবে। দুটি হেড হবে, একটা হেড, এটাও হবে। একটা হেড, এটা হবে। কোনো হেড নাই, সেটাও হবে। কারণ কোশ্চেনে বলেছে বড়জোর দুটি হেড, দ্যাট মিন্স হেড দুটি অথবা হেড একটি অথবা হেড একটিও নয়, এরকম সবগুলো উপাদান নিতে হবে। এক্ষেত্রে HHH এই উপাদানটি ব্যতীত বাকি সবগুলো 7টি উপাদানই হচ্ছে। আমরা এখন ইতে লিখব। সুতরাং ই ইকুয়াল টু প্রথম যে HHH সেটা বাদে বাকি 7টা উপাদানই এখানে হবে। সুতরাং ই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M5 ইকুয়াল টু 7, কারণ এখানে 7টি নমুনা বিন্দু আছে।
probability of E equal to M 5/n, M5 এর ভ্যালু 7, n এর ভ্যালু 8। নাম্বার 6, সেখানে বলা আছে মুদ্রার একই পিঠ। যেহেতু এটা নাম্বার 6, সুতরাং আমরা এটাকে f দ্বারা প্রকাশ করব ধারাবাহিকতায়। আর f এ কি হবে, এই মুদ্রার একই পিঠ, এই কথার অর্থটা আমরা একটু ব্যাখ্যা করি। মুদ্রায় একই পিঠ আসার ঘটনাকে f দ্বারা প্রকাশ করি। এখন মুদ্রায় একই পিঠের অর্থ হচ্ছে যদি হেড হয় তাহলে সবগুলো হেড হবে, যদি টেল হয় তাহলে সবগুলো টেলই হবে। তাহলে এরকম উপাদান আমরা পেলাম দুটি, একদম প্রথমটি এবং শেষেরটি, ট্রিপল এইচ এবং ট্রিপল টি, সবগুলো হেড সবগুলো টেল মুদ্রার একই পিঠ। সুতরাং f ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M6 equal to 2, কারণ এখানে দুটি উপাদান আছে। probability of f equal to M6/n 2/8, that means 1/4। নাম্বার 7 এ আছে মুদ্রার বিপরীত পিঠ, অর্থাৎ যেখানে হেড থাকবে এবং টেলও থাকবে, দুটোই থাকবে। এখন কয়টা হেড অথবা কয়টা টেল এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে দুটোই থাকতে হবে, হেডও থাকতে হবে টেলও থাকতে হবে। তো সেক্ষেত্রে এখানে কোনটা হতে পারে, প্রথম যে উপাদানটা HHH এবং শেষের উপাদানটা TTT, এই দুইটা বাদে বাকি সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি হেড এবং টেল দুইটারই সংমিশ্রণ আছে। তাহলে এই 6টা উপাদান এখানে হবে। আমরা দেখি নাম্বার 7 এ কি আছে। মুদ্রায় একই পিঠ আসার ঘটনাকে f দ্বারা প্রকাশ করলাম। f ইকুয়াল টু সবগুলো হেড অথবা সবগুলো টেল। আর এটা নাম্বার 6 এ ছিল। আর নাম্বার 7 হচ্ছে মুদ্রার বিপরীত পিঠ আসার ঘটনাকে g দ্বারা প্রকাশ করলাম। এই দুইটা একই পিঠ বাদে বাকি যে 6টা উপাদান ছিল সবগুলো এখানে হবে। তো g ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M7 equal to 6, কারণ এখানে 6টা উপাদান আছে। probability of g equal to M7/n, M7 এর ভ্যালু 6, n এর ভ্যালু 8 অথবা 3/4। নাম্বার 8 এ আছে কোনো হেড নয়, অর্থাৎ একটাও হেড থাকতে পারবে না, এরকম উপাদানটা এক্ষেত্রে হবে। তাহলে দেখা যাচ্ছে এই 8টা উপাদানের মধ্যে কোনো না কোনোটাতে হেড আছে, শেষের উপাদানটি বাদে। তাহলে কোনো হেড নয়, এই উপাদানটি হবে TTT। কোনো হেড না আসার ঘটনাকে আমরা H দ্বারা প্রকাশ করলাম। আর H ইকুয়াল টু TTT, অর্থাৎ তিনটা টি যেখানে আছে, যেখানে কোনো হেড নেই, সেটি একমাত্র নমুনা বিন্দু। তো H ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M8 equal to 1, probability of H equal to M8/n 1/8। এতক্ষণ আমরা মুদ্রা বিষয়ক একটি অঙ্ক শিখলাম। এবার আমরা চলে যাব আমাদের ম্যাথ নাম্বার 2 তে, যেখানে মুদ্রা এবং ছক্কা একত্রিতভাবে নিক্ষেপ করা হলো, এরকম একটি অঙ্ক এখন আমরা করব। দুইটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো, অর্থাৎ আমরা আমাদের হাতের মুঠোতে দুটি মুদ্রা আর একটি ছক্কা নিলাম, তারপর এটা একত্রে একসাথে একবার নিক্ষেপ করলাম। নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করো। ঘটনাগুলো হচ্ছে মুদ্রায় একই পিঠ ও ছক্কায় জোড় সংখ্যা। এখানে দুটো করে শর্ত, মুদ্রায় কি হবে আর ছক্কায় কি হবে। তো প্রথমটি হচ্ছে মুদ্রায় একই পিঠ ও ছক্কায় জোড় সংখ্যা, দ্বিতীয়টি মুদ্রায় বিপরীত পিঠ ও ছক্কায় বিজোড় সংখ্যা। মুদ্রায় যে কোনো পিঠ ও ছক্কায় 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, শেষেরটিতে ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, কিন্তু মুদ্রার কোনো শর্ত দেওয়া হয়। এবার আমরা সলিউশনে যাই। দুইটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র নিম্নরূপ। দুইটি মুদ্রা নিক্ষেপের ফলাফল আমরা বাম পাশে কলামে
এবং একটি ছক্কা একবার নিক্ষেপের ফলাফল উপরে প্রথম রোতে আমরা লিখলাম। দুটি মুদ্রা নিক্ষেপ HH, HT, TH, TT হয়। একটি ছক্কা নিক্ষেপের ফলাফল 1, 2, 3, 4, 5, 6। এখন এই বাম পাশের উপাদানগুলো দ্বারা উপরের উপাদানগুলোকে গুণ করা হবে, তাহলে ভেতরে যে উপাদান বা নমুনা বিন্দুগুলো আমরা পাবো সেটাই হচ্ছে এখানে নমুনা ক্ষেত্র। প্রথমে বাম পাশের উপাদানটি লিখতে হবে, বাম পাশের HH তার সাথে 1, HH 1, বাম পাশের HH তার সাথে 2, বাম পাশ থেকে HH তার সাথে 3, HH 4, HH 5, HH 6। একই রকম ভাবে বাম পাশের HT তার সাথে উপরের 1 গুণ করে এখানে হলো বাম পাশের HT উপরের 2 গুণ করে। অনুরূপ ভাবে বাম পাশের TH তার সাথে উপরের 1 গুণ করে TH1, বাম পাশের TH উপরের 2 গুণ করে TH2, TH3, TH4, TH5, TH6। অনুরূপ ভাবে বাম পাশের TT দ্বারা উপরের সবগুলোকে গুণ করে TT1, TT2, TT3, TT4, TT5 এবং TT6। এখানে নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to 2 to the power 2 into 6 to the power 6 equal to 24। এটা আমরা কিভাবে নির্ণয় করলাম? আমরা জানি মুদ্রা নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যার বেজ হলো 2, আর এখানে দুটি মুদ্রা এই জন্য তার পাওয়ার। আর ছক্কা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যার বেজ হলো 6, আর এখানে একটি ছক্কা তাই পাওয়ার 1। এই দুটো গুণ করলে 24 হয় এবং এখানে 24টা নমুনা বিন্দুই আছে। এক নম্বর ঘটনাটা হলো মুদ্রায় একই পিঠ আসবে আর ছক্কায় জোড় সংখ্যা আসবে, তাহলে দুটি শর্ত মানলে সেটি আমরা নিতে পারবো, একটি শর্ত মানলে হবে না। নাম্বার 1, মুদ্রায় একই পিঠ ও ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনাকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে এতে কি হবে? আমাদের প্রথম শর্ত মুদ্রায় একই পিঠ, সেটা হলো এই HH এই লাইনের এই রোতে যে 6টি উপাদান আছে এই 6টি উপাদান এবং শেষের TT এই লাইনের যে 6টি উপাদান, এই 12টি উপাদান বা 12টি নমুনা বিন্দু প্রথম শর্ত মানে মুদ্রায় একই পিঠ। আর ছক্কায় জোড় সংখ্যা, এখন এই 12টি, এই উপরের 6টি এবং নিচের 6টি, এই 12টির মধ্যে যেখানে জোড় সংখ্যা আছে সেটা নেওয়া যাবে, বেজোড় হলে নেওয়া যাবে। যেমন প্রথমটা আছে HH1, এখানে 1 বিজোড় সংখ্যা, সুতরাং এটা হবে না। HH2 এটা হবে, HH4 হবে, HH6 হবে। আবার TT1 এটা হবে না, কারণ 1 হচ্ছে বিজোড় সংখ্যা, এখানে জোড় বলা হয়েছে, হবে TT2, TT4, TT6। উপরের HH2, HH4, HH6 এবং নিচের লাইনের TT2, TT4, TT6 এই 6টি উপাদানই এখানে এতে লেখা হয়েছে। সুতরাং এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1 equal to 6, probability of A equal to M1 by N, M1 এর মান 6, N এর মান 24 equal to 1 by 4। নাম্বার 2 তে বলা হয়েছে মুদ্রায় বিপরীত পিঠ ও ছক্কায় বিজোড় সংখ্যা। মুদ্রায় বিপরীত পিঠ অর্থাৎ হেডও থাকবে, টেলও থাকবে, আবার ছক্কায় বিজোড় সংখ্যা অর্থাৎ 1, 3, 5 সেরকম থাকবে। এটা আসার ঘটনাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। এখন দেখি নমুনা ক্ষেত্রে দুটো শর্ত মেনে কোন কোন নমুনা বিন্দু হয়। প্রথম শর্ত হচ্ছে মুদ্রায় বিপরীত পিঠ, অর্থাৎ এই দ্বিতীয় লাইনের HT এই লাইনের সবাই 6টি উপাদান এবং তৃতীয় লাইনের TH এই লাইনের 6টি উপাদান, এই 12টি উপাদান বা 12টি নমুনা বিন্দু প্রথম শর্ত মানে। এই 12টির মধ্যে এখন যারা দ্বিতীয় শর্ত মানে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। বলা হয়েছে ছক্কায় বিজোড় সংখ্যা, তাহলে
HT1 এটি হবে কারণ এখানে 1 বিজোড়, HT2 এটি হবে না কারণ 2 জোড়। তাহলে HT1 হবে HT3 HT5। আবার TH1 TH3 TH5 এই 6টি উপাদান বি ঘটনাতে আসবে। আমরা লিখলাম বি তে HT1 HT3 HT5 TH1 TH3 TH5। এখানে বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2 হলো 6, তাহলে probability of B equal to M2/n অর্থাৎ 6/36 বা 1/6। নাম্বার 3 তে আছে মুদ্রায় যে কোনো পিঠ, অর্থাৎ মুদ্রার কোনো শর্ত নাই, যে কোনোটা হলেই হবে, আর ছক্কায় 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 4 দিয়ে ভাগ যায় এরকম হতে হবে। মুদ্রায় যে কোনো পিঠ ও ছক্কায় 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার ঘটনাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। এখন দেখি প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত নমুনা ক্ষেত্রের কোন কোন উপাদান মানে। প্রথম শর্ত ছিল মুদ্রায় যে কোনো পিঠ, তার মানে এই 4টা শর্ত সবই অর্থাৎ সবগুলোই প্রথম শর্ত মানে, একই পিঠ হলেও হবে বিপরীত পিঠ হলেও হবে। আর ছক্কায় 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখন 4 দিয়ে ভাগ যায় 1 2 3 4 5 6, এই 6টি উপাদানের মধ্যে কোনটি? শুধুমাত্র 4 এবং এই 4 এর কলামের যেই উপাদানগুলো আছে সেগুলোই হবে HH4 HT4 TH4 TT4, আর কোনোটা 4 দিয়ে ভাগ যায় না। তাহলে এই 4টি উপাদানই এখন সি ঘটনাতে থাকবে। সুতরাং সি ইকুয়াল টু HH4 HT4 TH4 TT4। সো সি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M3 equal to 4, probability of C equal to M3/n 4/24 1/6। সবশেষে আছে ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখানে মুদ্রার বিষয়ে কিছু বলা হয়নি, তার মানে মুদ্রাটা আলোচ্য বিষয় না, যে কোনোটা হলেই হবে। ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সেটা। তাহলে এখানে যদি আমরা দেখি যে ছক্কায় 3 দ্বারা বিভাজ্য কোনটা কোনটা হয়, 1 থেকে 6 এর মধ্যে 3 এবং এই 3 এর কলামের সবগুলো এবং 6 এর কলামের সব। 3 এর কলামের HH3 HT3 TH3 TT3 এবং 6 এর কলামের HH6 HT6 TH6 TT6, এই 8টি উপাদান ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার ঘটনাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, এবং ডিতে সেই 3 দ্বারা বিভাজ্য এবং 3 এর এবং 6 এর উপাদানগুলো নেওয়া হলো। এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা M4 হচ্ছে 8, so probability of D equal to M4/n 8/24, that means 1/3। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।